আমাদের লক্ষ্য হলো আজ 101 থেকে শুরু করে 200 নম্বর পর্যন্ত মোট 100টি ওয়ান-ওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশের সিরিয়াল ধরে এগোনো। হ্যাঁ, আর শুধু মুখস্থ নয়, আমরা প্রতিটি শব্দের পেছনের ছবি, তাদের অর্থ আর বাস্তব জীবনের উদাহরণগুলো নিয়ে একটু বিশ্লেষণ করব। তাহলে মানুষের মনস্তাত্ত্বিক অবস্থা থেকেই শুরু করা যাক। 101 নম্বর শব্দটা হলো অ্যানোরেক্সিয়া, মানে ক্ষুধামান্দ। ছবির দিকে তাকালে দেখা যায় খাবার টেবিলে বসেও একজন মানুষের মাথায় শুধু ওজন মাপার যন্ত্র ঘুরপাক খাচ্ছে। বাস্তব জীবনে ওই যে ফ্যাশন দুনিয়ায় মডেলদের অতিরিক্ত চিকন হওয়ার যে ক্ষতিকর প্রবণতা, সেটাই মূলত অ্যানোরেক্সিয়া। হ্যাঁ, কিন্তু মানুষ তো শুধু নিজের শরীর নিয়েই ভাবে না, সে চারপাশে জিনিসও জড়ো করতে ভালোবাসে। যেমন 102 নম্বর শব্দ অ্যান্থোলজি, মানে সংকলন। একটি মোটা বইয়ের ভেতর বিভিন্ন বুকমার্ক দেওয়া ছবিটা। ঠিক, আধুনিক প্রেমের কবিতার একটা বই যেখানে বহু কবির লেখা এক মলাটে আনা হয়েছে, সেটাই অ্যান্থোলজি। এই যে সংগ্রহ করা বা খোঁজাখুঁজি, এখান থেকে কিন্তু দুটো পেশার জন্ম হয়। 103-এ আছে অ্যানথ্রোপোলজিস্ট বা নৃবিজ্ঞানী, আর 108-এ আছে অ্যান্টিকোয়ারিয়ান বা প্রত্নতত্ত্ববিদ। এই দুটো শব্দ আমাকে প্রায় দ্বিধায় ফেলে। আসলে পার্থক্যটা বেশ মজার। 103-এর অ্যানথ্রোপোলজিস্টের ছবিতে একজন বিজ্ঞানী মানুষের মাথার খুলি পরীক্ষা করছেন, পেছনে বিবর্তনের ধাপ, মানে আমাজারের উপজাতিদের ভাষা নিয়ে গবেষণা করা ব্যক্তি। একদম। আর 108-এর অ্যান্টিকোয়ারিয়ান ছবিতে দেখা যায় একজন আতশ কাচ দিয়ে পুরনো ফুলদানি দেখছেন, যেমন জাদুঘরের কিউরেটর, যিনি প্রাচীন মুদ্রা সংগ্রহ করেন। ও আচ্ছা, মানে একজন খুঁজছে মানুষের ইতিহাস, অন্যজন খুঁজছে বস্তুর ইতিহাস। ঠিক ধরেছেন। আর 104-এর অ্যানথ্রোপোলজি হল সেই বিষয়, মানে নৃবিজ্ঞান। পৃথিবীর মানচিত্রে মানুষের বিবর্তনের চিহ্নের ছবিটা দিয়ে মানব ইতিহাসের পাঠ্যক্রম বোঝানো হয়েছে। এই ইতিহাস বা ভবিষ্যতের ভাবনার সাথে জুড়ে আছে 105 নম্বরের অ্যান্টিসিপেট বা প্রত্যাশা করা, ক্যালেন্ডারে দাগ দেওয়া দিনের দিকে তাকিয়ে খুশি হওয়া মানুষের ছবি। প্রিয় ব্যান্ডের কনসার্টের টিকিটের জন্য এই যে অধীর অপেক্ষা, সেটাই। কিন্তু প্রত্যাশার বিপরীতে তো বিপদও থাকে, আর বিপদের জন্য চাই 106 নম্বরের অ্যান্টিডোট বা প্রতিষেধক। ওষুধের বোতল আর বিষের খুলির চিহ্নটা কিন্তু স্পষ্ট বলে দেয়, সাপে কাটার পর হাসপাতালে যে অ্যান্টিভেনম দেওয়া হয়, সেটাই অ্যান্টিডোট। এরপরই আসে মানুষের নেতিবাচক আবেগ, 107 নম্বর অ্যান্টিপ্যাথি, অর্থাৎ চরম অনীহা বা বিদ্বেষ। দুজন মানুষের রাগান্বিত হয়ে উল্টো দিকে ফিরে থাকা আর মাঝে বজ্রপাতের ছবি। হ্যাঁ, যেমন বিরোধী রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে জন্মগত একটা ক্ষোভ থাকে। এই বৈপরীত্যের ধারণাটাই একটু তাত্ত্বিক রূপ পায় 109 নম্বর শব্দে অ্যান্টিথিসিসে। দাড়িপাল্লায় সূর্য আর চাঁদ সমানভাবে মাপার ছবি, সম্পূর্ণ বিপরীত দুটি অবস্থানের সহাবস্থান। ধরুন, খুব শান্ত একজন মানুষের সাথে যখন খুব রাগী একজনের বিয়ে হয়, সেটা একটা অ্যান্টিথিসিস। আর ভাষার ক্ষেত্রে এই বিপরীত রূপটাই হল 110 নম্বরের অ্যান্টোনিম। গরম আর ঠান্ডা শব্দ দুটো পাশাপাশি রাখার বিষয়টা, যেমন গুডের বিপরীত শব্দ ব্যাড। বিপরীতমুখী অবস্থান থেকে যদি আমরা সমাজ ব্যবস্থার দিকে তাকাই, তাহলে আসে 111 নম্বর অ্যাপারথাইড বা বর্ণবৈষম্য, ব্যারিকেড দিয়ে দুই দল মানুষকে আলাদা করার ছবি। নেলসন ম্যান্ডেলার আগের দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসনকে মনে করিয়ে দেয়। একদম তাই। কিন্তু সব বিভাজন তো আর রাজনৈতিক নয়, কিছু বিভাজন আবাসিকও হয়, যেমন 112 নম্বর অ্যাপার্টমেন্ট। বহুতর ভবনের ভেতরের আলাদা আলাদা আবাসিক কক্ষ। শহরে বসবাসের জন্য আমরা যে ফ্ল্যাট কিনি, শহরের এই যান্ত্রিক জীবনের সাথে মানুষের মানসিক অবস্থার একটা অদ্ভুত সম্পর্ক আছে। একটু আগে আমরা যে অ্যাপ্যাথির কথা বলছিলাম, 114 নম্বরে তার বিশেষণ হল 113 নম্বর শব্দ অ্যাপ্যাথেটিক, মানে উদাসীন। একজন মানুষ হতাশ হয়ে বসে আছে, চারপাশে আনন্দ বা ফোনের নোটিফিকেশন তাকে স্পর্শ করছে না। মানে পরীক্ষায় ফেল করার পরও যার কোনো হেলদোল নেই, সে অ্যাপ্যাথেটিক। আর 114-র অ্যাপ্যাথি বা অনীহার শব্দটা ছবিটাও খুব ইন্টারেস্টিং। মস্তিষ্ক আর হার্টে লো ব্যাটারি দেখানো হয়েছে। সমাজ বা রাষ্ট্রের কোনো বড় দুর্নীতিতেও যখন মানুষের কোনো প্রতিক্রিয়া থাকে না, সেটাই অ্যাপ্যাথি। আর এর সাথে 115 নম্বর অ্যাফেজিয়ার পার্থক্যটা আমরা শুরুতেই বলেছি। হ্যাঁ, মস্তিষ্কে আঘাতের পর বাকরোধ হয়ে যাওয়া। ছবির মিউট আইকনটা স্ট্রোকের রোগীর কথা বলতে না পারার প্রমাণ। প্রকৃতির গুঞ্জনের দিকে যাই। 116
এপিয়ারি, সবুজ মাঠে মৌমাছি পালনের কাঠের বাক্স। সুন্দরবনের মধু চাষিরা যে কৃত্রিম খামার তৈরি করেন সেটাই এপিয়ারি। এই প্রকৃতির নিয়ম থেকে মানুষের সামাজিক নিয়মে ফিরলে দেখি ১১৭ নম্বর অ্যাপোলোজাইজ বা ক্ষমা প্রার্থনা করার বিষয়টা, ফুল দিয়ে সরি বলার ছবি। বন্ধুর জন্মদিনে না যেতে পারে ক্ষমা চাওয়ার মতো। এরপর আসছে বিশ্বাস ভাঙার কিছু শব্দ। ১১৮ নম্বর অ্যাপোস্টাসি বা ধর্মত্যাগ। একজন মানুষ নিজের দলের সারি ছেড়ে অন্য দিকে হাঁটছে। দীর্ঘদিনের আদর্শ বা জীবন দর্শন থেকে সরে যাওয়া। আর ১১৯ নম্বরে যিনি এই কাজটা করেন তাকে বলা হয় অ্যাপোস্টেট বা ধর্মত্যাগী। চারপাশে বিভিন্ন ধর্মের প্রতীক ভেঙে পড়ার ছবিটা নির্দেশ করে এমন এক ব্যক্তিকে যিনি প্রকাশ্যে তার পূর্বের বিশ্বাস অস্বীকার করেছেন। কিন্তু সবাই তো আর দল ছাড়ে না, কেউ কেউ নতুন পথের দিশা দেয়। তাকে বলে ১২০ নম্বরের অ্যাপোসল বা আন্দোলনের অগ্রদূত। পতাকা হাতে একজন নেতা বাকিদের পথ দেখাচ্ছেন। ঠিক যেমন পরিবেশ রক্ষায় গ্রেটা থুনবার্গ। একদম। পুরো বড় আন্দোলনের পেছনে অনেক সময় কোনো মর্মান্তিক ঘটনা থাকে, যাকে আমরা বলি ১২১ নম্বর অ্যাপলিং বা ভয়াবহ। ভাঙ্গা জিনিসের সামনে আতঙ্কে মাথায় হাত দিয়ে থাকা মানুষের ছবি, ভূমিকম্পের পরের ধ্বংসস্তূপের যে মর্মান্তিক দৃশ্য। এর পরের শব্দটা হলো ১২২ নম্বর অ্যাপারটেইং, অর্থাৎ উপযুক্ত হওয়া বা সম্পর্কযুক্ত থাকা। দুটি গিয়ার একে অপরের সাথে নিখুঁতভাবে মিলে যাওয়ার ছবি। ধরুন অফিসের নতুন নিয়মকানুন যখন শুধু মার্কেটিং বিভাগের জন্য প্রযোজ্য হয়, তখন সেটা ওই বিভাগের সাথে অ্যাপারটেইন করে। আর ওই অফিসে কাজ খুঁজতে আসে ১২৩ নম্বর অ্যাপ্লিকেন্ট বা আবেদনকারী। জীবন বৃত্তান্ত হাতে বসে থাকা চাকরি প্রার্থীর ছবি বা বিশ্ববিদ্যালয় ভর্তির ফর্ম পূরণ করা ছাত্র। চাকরি পেলে তার কাজের মূল্যায়ন বা ১২৪ নম্বর শব্দ অ্যাপ্রেজাল হয়। গহনা বিশেষজ্ঞ যেমন আতশকাচ দিয়ে গহনার মান যাচাই করেন, বছর শেষে বস ঠিক সেভাবেই কর্মীদের কাজের পারফরমেন্স রিভিউ করেন। হ্যাঁ। আর এই মূল্যায়নের ফলে অনেক সময় কদর বাড়ে, যাকে বলে ১২৫ নম্বরের অ্যাপ্রিশিয়েট। এখানে একটা মজার ব্যাপার আছে। কি রকম? আমরা সাধারণত অ্যাপ্রিশিয়েট বলতে কারো কাজের প্রশংসা করাকে বুঝি, কিন্তু অর্থনীতিতে এর মানে হল মূল্য বৃদ্ধি পাওয়া। শেয়ার বাজারের গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ার ছবিটা সেটাই বোঝায়। ও আচ্ছা, মানে ৫ বছর আগে কেনা জমির দাম বর্তমান বাজারে দ্বিগুণ হয়ে যাওয়া। ঠিক। আর ওই কাজের দক্ষতা অর্জনের জন্য শুরুতে হতে হয় ১২৬ নম্বর অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ। অভিজ্ঞ কাঠমিস্ত্রির কাছে কাজ শেখা ছোট ছেলেটির ছবির মতো। সেলুনে মূল কারিগরের পাশে দাঁড়িয়ে কাজ শেখা নতুন ছেলেটির মতো। এই শিক্ষানবিশ পর্ব শেষ করে এবার চলুন জলের রাজ্যে যাই। পরপর ৩টি শব্দে অ্যাকুয়া রুটওয়ার্ডটা আছে, যার মানে জল। ১২৭ অ্যাকুয়াফোবিয়া, ১২৮ একুয়েরিয়াম আর ১২৯ একুয়াটিক। সুইমিং পুলের পানিতে নামতে ভয় পাওয়া মানুষটির হল অ্যাকুয়াফোবিয়া বা জলভীতি। সাঁতার না জানায় নৌকায় চড়তে ভয় পাওয়া। আর অ্যাকোয়ারিয়াম তো বসার ঘরে রাখা কাঁচের বাক্সে রঙিন মাছের পাত্র। আর অ্যাকোয়াটিক হল জলজ, পুকুরে ব্যাঙ ও জলপদ্মের ছবি, ডলফিন বা শাপলার মতো প্রাণী যারা শুধু পানিতেই বাঁচে। জলের এই স্পর্শ মাটি পেলে তা হয়ে ওঠে ১৩০ নম্বর অ্যারাবেল বা চাষযোগ্য। ট্র্যাক্টর দিয়ে সবুজ মাঠে জমি চাষ করার দৃশ্য। নদীর তীরের উর্বর পলি মাটি, যেখানে ধান চাষ খুব ভালো হয়। আবাদযোগ্য জমি থেকে এবার শাসন আর সিদ্ধান্তের কথায় আসি। ১৩১ নম্বর আরবিট্রারি বা খামখেয়ালি। লুডুর ছক্কার ছবি দেওয়া হয়েছে কারণ এটা ভাগ্যের ওপর নির্ভর করে। কোনো কারণ ছাড়াই বসের হঠাৎ করে অফিসের সময় বদলে দেওয়াটা একটা আরবিট্রারি সিদ্ধান্ত। আর এই ধরনের বিবাদ মেটাতেই দরকার হয় ১৩২ নম্বরের আরবিট্রেটর বা সালিশকারী। দুজন বিবাদমান মানুষের মাঝে দাড়িপাল্লা হাতে বিচারকের ছবি। গ্রামের দুই ভাইয়ের জমি নিয়ে ঝগড়া মেটাতে চেয়ারম্যানের মধ্যস্থতা করা। মানে এই আরবিট্রেটর তো আসলে ক্রিকেটের আম্পায়ারের মতো। তার নিজের কোনো পক্ষ নেই, তিনি শুধু সঠিক সিদ্ধান্তটা জানিয়ে দেন। একদম। এর পরের দুটো শব্দ আবার আমাদের ইতিহাসে নিয়ে যায়। ১৩৩ আর্কিওলজিস্ট এবং ১৩৪ আর্কিওলজি। মাটি খুঁড়ে প্রাচীন পাত্র আবিষ্কার করা গবেষক হলেন আর্কিওলজিস্ট,
বা প্রত্নতত্ত্ববিদ, যেমন মহাস্থান ঘরে খননকার্য চালানো ব্যক্তি। আর মাটির নিচে পুঁতে থাকা প্রাচীন স্তূপ নিয়ে পড়াশোনা করা হল আর্কিওলজি বা প্রত্নতত্ত্ব। ইতিহাস খাটলে অনেক ১৩৫ নম্বর আর্কেইক বা শিগেলে জিনিসের দেখা মেলে। পুরনো টেলিফোন বা পালকের কলম। মানে বাংলা ভাষার এমন কিছু সাধু শব্দ যা আজকাল আর কেউ ব্যবহার করে না, সেগুলো আর্কেইক। হ্যাঁ, এই সেকেলে দ্বীপের মতো বিচ্ছিন্ন জায়গাগুলোকে একসাথে করলে হয় ১৩৬ নম্বর আর্কিপেলাগো বা দ্বীপপুঞ্জ। মালদ্বীপ বা ইন্দোনেশিয়ার মতো অসংখ্য ছোট ছোট দ্বীপের সমন্বয়। আর এসব দেশের ইতিহাস সংরক্ষিত থাকে ১৩৭ নম্বর আর্কাইভ বা মহাফেজখানায়, সুরক্ষিত কক্ষে সাজানো পুরনো ফাইলের ছবি। যেমন জাতীয় গ্রন্থাগারে পুরনো সংবাদপত্রের সংগ্রহশালা। এই ইতিহাস রক্ষার পেছনে থাকে মানুষের ১৩৮ নম্বর অর্ডার বা প্রবল উদ্দীপনা। হৃদয়ের জ্বলন্ত আগুন ও উৎসাহী মানুষের ছবি। বিশ্বকাপ ফাইনালে দলকে সমর্থন করার সময় দর্শকদের যে উন্মাদনা, সেটাই। এই উন্মাদনা ছড়ায় কোনো ১৩৯ নম্বর শব্দ আরিনা বা ক্রীড়াঙ্গনে, রোমান কলোসিয়ামের মতো গোলাকার স্টেডিয়ামের ছবি। বক্সিং রিং বা অলিম্পিক স্টেডিয়াম। আর প্রাচীনকালে এই স্টেডিয়ামগুলোতে বসে খেলা দেখত যারা, তারা হলো ১৪০ নম্বর অ্যারিস্টোক্রেসি বা অভিজাততন্ত্রের অংশ। রাজকীয় পোশাক পরিহিত অভিজাত ব্যক্তিদের ছবি, প্রাচীন যুগের রাজা ও জমিদারদের শাসন ব্যবস্থা। অভিজাতদের ক্ষমতা ধরে রাখতে প্রয়োজন হতো ১৪১ নম্বর আর্সেনাল বা অস্ত্রাগারের, সামরিক ভবনের ভেতর প্রচুর অস্ত্রশস্ত্রের ছবি। সেনাবাহিনীর সেই সুরক্ষিত জায়গা যেখানে ট্যাঙ্ক জমা রাখা হয়। এবার একটু খেয়াল করুন, ল্যাটিন রুট ওয়ার্ড আর্সেনের খেলাটা দেখুন। আচ্ছা। ১৪২ নম্বর শব্দ আর্সেন মানে হল অগ্নিসংযোগ। শত্রুতার জেরে কারো কারখানের ইচ্ছাকৃত আগুন লাগিয়ে দেওয়া। দাউ দাউ করে আগুন জ্বলার ছবি। এর সাথে শুধু একটা ইস্ট যোগ করে দিলে হয়ে গেল ১৪৩ নম্বর আর্সেনিস্ট বা অগ্নিসংযোগকারী, কালো মুখোশ পরা ব্যক্তি যে দেশলাই দিয়ে আগুন ধরাচ্ছে। দাঙ্গার সময় বাসে আগুন দেওয়া দুষ্কৃতিকারী। আবার ওই একই রুট ওয়ার্ডের সাথে ফোবিয়া যোগ করলে হয় ১৪৪ নম্বর আর্সেনোফোবিয়া বা আগুনের ভয়। মোমবাতির আগুন দেখেই চরম আতঙ্কিত হওয়ার ছবি। রান্নাঘরের গ্যাসের চুলা জ্বালাতেও প্রচণ্ড ভয় পাওয়া একজন মানুষ। মানে একটি রুট ওয়ার্ড কিভাবে অপরাধ, অপরাধী এবং একটি মানসিক রোগকে বোঝাচ্ছে, সেটা সত্যি চমৎকার। একদম। ভাষা কিভাবে নিজেকে প্রকাশ করে তার একটা দারুণ রূপ হল ১৪৫ নম্বর আর্টিকুলেট বা বাগ্মী, পোডিয়ামে দাঁড়িয়ে অত্যন্ত গুছিয়ে বক্তৃতা দেওয়া নারীর ছবি। স্টিভ জবসের মতো বক্তা, যিনি জটিল প্রযুক্তিকেও সহজে বোঝাতেন। আর এই স্পষ্ট উচ্চারণের ক্ষমতাই হল ১৪৬ নম্বর আর্টিকুলেশন, খবর পাঠকদের নিখুঁত শব্দ চলনের ক্ষমতা। নিজেকে প্রকাশের আরেকটা মাধ্যম হল শিল্প। ১৪৭ নম্বর আর্টিস্ট বা শিল্পী, ক্যানভাসে ছবি আঁকা একজন নারী, যেমন জয়নুল আবেদিন বা প্যাবলো পিকাসো। কিন্তু সবাই তো আর নিজেকে প্রকাশ করতে চায় না। কেউ কেউ সব ছেড়ে দেয়, যাকে বলে ১৪৮ নম্বর অ্যাসেটিক বা তপস্বী। পাহাড়ের গুহায় ধ্যানে মগ্ন সন্ন্যাসীর ছবি, জাগতিক সব সুখ ত্যাগ করে হিমালয়ে বাস করা সাধু। যারা সাধনা করে তারা তাদের সাফল্যের কারণ অন্য কিছুর ওপর এসক্রাইব করে বা আরোপ করে, কারণ থেকে ফলাফলের দিকে বিদ্যুৎ চমকানোর ছবি। নিজের সফলতার কৃতিত্ব বাবা মায়ের শৃঙ্খলার ওপর আরোপ করা। কিন্তু জাগতিক দুনিয়ায় আমরা এত সহজে কাউকে বিশ্বাস করি না। আমরা ১৫০ নম্বর অ্যাসকান্স বা সন্দেহের চোখে তাকাই। হাত মেলালেও দৃষ্টিতে গভীর সন্দেহের ছবি। রাস্তায় অচেনা কেউ লোভনীয় অফার দিলে আমরা ঠিক এই দৃষ্টিতে তাকাই। সন্দেহের একটা কারণ হলো চারপাশের আক্রমণ। ১৫১ নম্বর অ্যাসাইলেন্ট বা আক্রমণকারী, একজনকে শারীরিকভাবে আঘাত করা ব্যক্তির ছবি, গভীর রাতে রাস্তায় ছিনতাইকারী। তখন সে হয়ে যায় ১৫২ নম্বর অ্যাসাসিন বা ঘাতক, অন্ধকারে লুকিয়ে থাকা, ছুরি হাতে গুপ্তঘাতক। আব্রাহাম লিঙ্কনকে গুপ্ত হত্যা করা ব্যক্তি। এই দ্বন্দ্ব থেকে বেরিয়ে যদি ঐক্যমত্যে পৌঁছানো যায়, তবে আসে ১৫৩ নম্বর অ্যাসেন্ট বা সম্মতি। চুক্তিতে হাত মেলানো আর সবুজ টিকচিহ্ন। কোম্পানির নতুন প্রজেক্টে ম্যানেজারের অনুমোদন পাওয়া।
তবে সম্মতি আদায় করতে হলে অনেক সময় ১৫৪ নম্বরের অ্যাসার্টিভ বা দৃঢ়চেতা হতে হয়। আত্মবিশ্বাসী নারীর ছবি, মিটিংয়ে নিজের ন্যায্য দাবি ভদ্র কিন্তু কঠোর ভাষায় উপস্থাপন করা। নিজের ওপর এই বিশ্বাসের জায়গায় অনেকে আবার গ্রহ নক্ষত্রের উপর বিশ্বাস করে। ১৫৫ নম্বরের অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী আর ১৫৬ নম্বরের অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষী গ্রহ নক্ষত্র দেখে ভবিষ্যৎ গণনা করেন, যেমন রাস্তার পাশে টিয়া পাখি দিয়ে ভাগ্য দেখা। আর জ্যোতিষশাস্ত্র হল রাশিচক্রের মানচিত্র, খবরের কাগজের রাশিফল। অনেকে অ্যাস্ট্রোলজি আর অ্যাস্ট্রোনমি শব্দ দুটো গুলিয়ে ফেলেন। ছবি দুটো দেখলে পরিষ্কার বোঝা যায় একজন ভবিষ্যৎ খোঁজে, অন্যজন বিজ্ঞান। হ্যাঁ, ১৯৭ হল অ্যাস্ট্রোনট বা মহাকাশচারী স্পেস স্যুট পরা মানুষের ছবি, নীল আর্মস্ট্রং। আর ১৫৮ হল অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিদ্যা। টেলিস্কোপ, চাঁদ আর গ্রহের বৈজ্ঞানিক চিত্র। নাসার বিজ্ঞানীরা যেভাবে ব্ল্যাক হোল নিয়ে গবেষণা করেন। মহাকাশের এই অসীম শূন্যতা থেকে পৃথিবীর এক আবদ্ধ জায়গায় ফেরা যাক। ১৫৯ নম্বর অ্যাসাইলাম বা আশ্রয়স্থল। সুরক্ষিত ভবনের সামনে সাহায্যের আশায় দাঁড়ানো মানুষের ছবি। যুদ্ধবিধ্বস্ত দেশের শরণার্থীদের শিবির বা মানসিক রোগীদের পুনর্বাসন কেন্দ্র। আর এই পৃথিবীতে যারা কোনো অদেখা শক্তিতে বিশ্বাস করে না, তারা হল ১৬০ নম্বরের এথিস্ট বা নাস্তিক। বিভিন্ন ধর্মের চিহ্নের দিকে পিঠ করে দাঁড়ানো মানুষের ছবি, যিনি বিজ্ঞান ছাড়া ঈশ্বরে বিশ্বাস করেন না। বিশ্বাসের জায়গা থেকে কেউ যদি বুঝতে পারে সে ভুল করেছে, তখন সে ১৬১ নম্বরে অ্যাটোনমেন্ট বা প্রায়শ্চিত্ত করে। ক্ষমা চাওয়ার ভঙ্গিতে হাত মেলানো আর শান্তির পাতার ছবি, অনুতপ্ত হয়ে ভালো কাজের মাধ্যমে ভুল শোধরানো। এই যে আমি কথাগুলো বলছি, এটা যদি স্পষ্ট শুনতে পাওয়া যায়, তবে সেটা ১৬২ নম্বর অডিবল বা শ্রবণযোগ্য। কান আর শব্দের তরঙ্গের আইকন দিয়ে পেছনের সারিতে বসেও শিক্ষকের কথা পরিষ্কার শুনতে পাওয়া বোঝানো হয়েছে। শোনার পর আসে যাচাই করার পালা। ১৬৩ নম্বর অডিট বা নিরীক্ষা, অ্যাকাউন্টস ফাইলের ওপর অ্যাপ্রুভড সিল, কোম্পানির আয় ব্যয়ের হিসাব বাইরের লোক দিয়ে চেক করানো। আর যিনি এটা করেন তিনি ১৬৪ নম্বর অডিটর বা নিরীক্ষক, ক্যালকুলেটর নিয়ে হিসাব মেলানো ব্যক্তির ছবি, ট্যাক্স অফিসের কর্মকর্তা। এই হিসাব নিকাশ পেশ করার জন্য একটা বড় জায়গার দরকার হয়। ১৬৫ নম্বর অডিটোরিয়াম বা প্রেক্ষাগৃহ, স্কুলের বার্ষিক অনুষ্ঠান হওয়ার বড় হল রুমের ছবি। আর সেই স্কুলে যদি এমন কোনো শিক্ষক থাকেন যিনি পিন পতন নীরবতা চান, তাকে আমরা বলি ১৬৬ নম্বর অস্ট্রিয়ের বা কঠোর, হাতে লাঠি নিয়ে রাগী চেহারার ব্যক্তির ছবি। এই শিক্ষকের শেখানো বিদ্যা যদি ১৬৭ নম্বর অথেন্টিক বা খাঁটি হয়, তাহলে তো কথাই নেই। পণ্যের ওপর 100% জেনুইন সিল, ভেজালহীন খাঁটি গাওয়া ঘি বা ঐতিহাসিক আসল দলিল। এবার একটু অটো রুট ওয়ার্ডের দিকে নজর দিই। অটো মানে স্বয়ং বা নিজে। ১৬৮ নম্বর হল অটোবায়োগ্রাফি মানে আত্মজীবনী। বইয়ের প্রচ্ছদে লেখকের নিজের ছবি। নেলসন ম্যান্ডেলার লং ওয়াক টু ফ্রিডম। হ্যাঁ, আর যখন শাসন ক্ষমতা একজনের হাতে থাকে, তখন তা ১৬৯ নম্বর অটোক্রেসি বা একনায়কতন্ত্র। বড় মুকুটের ছবি দিয়ে উত্তর কোরিয়ার মতো দেশের ব্যবস্থা বোঝানো হয়েছে। আর যিনি এই শাসন চালান, তিনি ১৭০ নম্বর অটোক্র্যাট বা একনায়ক, রাজকীয় চেয়ারে দণ্ড হাতে বসা হিটলার বা মুসোলিনির মতো শাসক। একনায়কের শৃঙ্খল ভেঙে যখন কেউ নিজের নিয়ম নিজেই বানায়, তখন সেটা ১৭১ নম্বর অটোনমি বা স্বায়ত্তশাসন। স্বাধীন অঞ্চলের সিল, যেমন বিশ্ববিদ্যালয়ে নিজস্ব নিয়মকানুন তৈরির স্বাধীনতা। তবে এই স্বাধীনতা যদি কোনো অস্বাভাবিক পরিণতির দিকে যায়, তখন মৃত্যুর পর ১৭২ নম্বরের অটোপসি বা ময়নাতদন্ত করতে হয়। ডাক্তারের রিপোর্ট আর ফুসফুস পরীক্ষার ছবি। পুলিশের নির্দেশে মৃতদেহ কাটাছেঁড়া করা। মৃত্যুর আর একটা কারণ হতে পারে প্রকৃতির রুদ্ররূপ, যেমন ১৭৩ নম্বর অ্যাভাল্যাঞ্চ বা তুষারধস। হ্যাঁ, পাহাড় বেয়ে নেমে আসা বিশাল বরফের স্তূপ, এভারেস্ট জয়ীদের ওপর হঠাৎ বরফ ভেঙে পড়া। প্রকৃতির এই চরম রূপের মতোই শিল্পেও চরম আধুনিকতা দেখা যায়। ১৭৪ নম্বর অ্যাভানগার্ড বা অগ্রগামী। শিল্পী আধুনিক আর্ট নিয়ে কাজ করছেন। ফ্যাশন শোতে অদ্ভুত নতুন ডিজাইনের পোশাক,
শিল্পের এই উচ্চ মার্গ থেকে মানুষের সবচেয়ে নিচু প্রবৃত্তিগুলোর একটি হল ১৭৫ নম্বর অ্যাভারেস বা অর্থলিপ্সা, টাকায় ভর্তি বস্তা আঁকড়ে ধরা হাতের ছবি। মানে দুর্নীতিবাজ কর্মকর্তার কালো টাকা জমানোর লোভ। আর এই লোভে যে ডুবে থাকে সে ১৭৬ নম্বর অ্যাভারেশিয়াস বা অত্যন্ত লোভী। চোখে ডলার সাইন নিয়ে টাকার স্তূপের উপর শুয়ে থাকা ব্যক্তি যে বিপদের সময়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বহুগুণ বাড়িয়ে দেয়। লোভের এই খাঁচা থেকে এবার আক্ষরিক খাঁচায় যাই। এখানে ল্যাটিন শব্দ অ্যাভিস বা পাখি থেকে আসা রুট ওয়ার্ড অ্যাভিয়ের ব্যবহারটা দারুণ। ১৭৭ নম্বর অ্যাভিয়েরই হল পক্ষীশালা। বিশাল খাঁচায় উড়ে বেড়ানো পাখির ছবি, যেমন চিড়িয়াখানার পাখির খাঁচা, আর এর সাথে যখন সাইড বা হত্যা যুক্ত হয় তখন সেটা ১৭৮ নম্বর অ্যাভিসাইড বা পক্ষী হত্যা। পাখির ছবির ওপর লাল রঙের নিষিদ্ধ দাগ, কৃষিজমিতে বিষ প্রয়োগে পরিযায়ী পাখির মৃত্যু। মানে একটি রুট ওয়ার্ড কিভাবে সুরক্ষা আর ধ্বংস দুটোই বোঝাচ্ছে। হ্যাঁ, ধ্বংসের পর নতুন কিছু শেখার ১৭৯ নম্বর অ্যাভিডিটি বা প্রবল আকাঙ্ক্ষা থাকা ভালো। আগ্রহ নিয়ে বই পড়া ব্যক্তির ছবি, নতুন প্লেস্টেশন গেম খেলার জন্য গেমারের প্রবল উত্তেজনা। কিন্তু শেখার পথে কোনো বাধা এলে তা ১৮০ নম্বর অ্যাভয়েড বা এড়িয়ে চলতে হয়। পাথর পাশ কাটিয়ে চলে যাওয়ার ছবি, ডায়াবেটিসের রোগী যেমন ইচ্ছা করেই মিষ্টির দোকান এড়িয়ে হাঁটেন। অবশেষে এ আদ্যাক্ষরের লম্বা টানেল পার হয়ে আমরা বি অক্ষরে প্রবেশ করলাম। শুরুতেই ১৮১ নম্বর অ্যাক্সিওম বা শতসিদ্ধ। গাণিতিক সমীকরণের সমান চিহ্ন ও টিকমার্ক, সূর্য পূর্ব দিকে ওঠে, এই চিরন্তন সত্যটি প্রমাণের অপেক্ষা রাখে না। এটাই অ্যাক্সিওম। এর পরের শব্দ ১৮২ নম্বর ব্যাচেলর বা অবিবাহিত পুরুষ, বিয়ের আংটির ওপর কাটা চিহ্ন। সালমান খানের মতো সেলিব্রিটি যিনি বিয়ে করেননি। বিয়ে না করলেও সকালে নাস্তা তো খেতে হবে, তাই ১৮৩ নম্বর বেকারি বা বেকারি, রুটি কেক সাজানো দোকানের ছবি। পাড়ার মোড়ে সেই দোকান যেখান থেকে গরম পাউরুটি কেনা হয়। বয়স বাড়লে সেই মানুষের মাথায় চুল নাও থাকতে পারে, তখন সে ১৮৪ নম্বর বাল্ড বা টেকো। চিরুনি কাটা চিহ্নের ছবি, জেনেটিক কারণে মাথার চুল পড়ে যাওয়া। চুল না থাকুক, বুদ্ধি থাকা জরুরি, না হলে মানুষ ১৮৫ নম্বর বাল্ডারডাস বা অর্থহীন কথা বলে। মানুষের মুখ থেকে হজবরল প্রতীকের বুলি বের হওয়ার ছবি। কেউ যখন কিছুই না জেনে জোর করে আজেবাজে তর্ক করে তখন সেটা ব্যাল্ডারড্যাশ। এই তর্ক থামিয়ে বরং কাজ করা যাক। পাটকলে যেমন পাটের ১৮৬ নম্বর বেল বা গাঁঠ বাঁধা হয়। খড় বা তুলার বিশাল আটির ছবি। কাজ শেষে একটু বিনোদন দরকার। ১৮৭ নম্বর ব্যালেট বা গাথা গান, গিটার বাজানো আর কাগজের কবিতার লাইনের ছবি, মহুয়া বা মলুয়ার মতো প্রাচীন লোকজ গান যা গল্প বলে। গানে গানে যেমন গল্প বলা হয়, তেমনি আড্ডায় চলে ১২৮-এর ব্যান্ডিং বা কথা চালাচালি। দুজন মানুষের মধ্যে ওয়ার্ড চালাচালির ছবি, বন্ধুদের আড্ডায় গুজব নিয়ে বারবার আলোচনা করা। তবে ব্যবসার ক্ষেত্রে গুজব ভালো না, তা মানুষকে ১৮৯ নম্বর ব্যাংক্রাফট বা দেউলিয়া করে দিতে পারে। খালি মানিব্যাগ আর ওভারড্রাফটের মেসেজের ছবি। ব্যাংক লোন শোধ করতে না পেরে সবকিছু হারানো। আচ্ছা, এই দেউলিয়া হওয়াটা কি শুধু আর্থিক? আজকাল মানুষ নৈতিকভাবেও তো বেশ দেউলিয়া হয়ে যাচ্ছে, তাই না? একদম, শব্দটার রূপক ব্যবহার খুবই শক্তিশালী। তবে এই গম্ভীর বিষয়ের মধ্যেও মানুষের ১৯০ নম্বর ব্যান্টার বা পরিহাস বেঁচে থাকে। দুজন বন্ধু হাসাহাসি করছে। চায়ের দোকানে বন্ধুদের মধ্যে হালকা মেজাজের খুনসুটি বা ঠাট্টা হলো ব্যান্টার। আমরা আমাদের এই বিস্তৃত তালিকার একেবারে শেষ পর্বে চলে এসেছি। ১৯১ নম্বর, প্রকৃতির খুব সাধারণ একটা অংশ, বার্ক বা গাছের ছাল। গাছের খসখসে আবরণের ছবি, দারুচিনি যা মূলত গাছের ছাল থেকে তৈরি হয়। এই প্রকৃতির আরেকটা রূপ হল বায়ুর চাপ, যা মাপা হয় ১৯২ নম্বরের ব্যারোমিটার দিয়ে। গোলাকার যন্ত্রের ছবি, আবহাওয়া অফিস যা দিয়ে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেয়। প্রকৃতির এই অশান্ত রূপের বিপরীতে মানুষের তৈরি শৃঙ্খলার একটা উদাহরণ ১৯৩ নম্বর ব্যারাক্স বা বারাক, সামরিক ভবন ও সৈন্যদের ছবি। সেনানিবাসের ভেতরে সাধারণ সৈন্যদের থাকার নির্দিষ্ট জায়গা। এই সৈন্যদের রসদ বা আন্তর্জাতিক বাজারে তেল অনেক সময় ১৯৪ নম্বরের ব্যারেল বা পিপায় মাপা হয়। কাঠের তৈরি ড্রামের ছবি, অপরিশোধিত তেল বিক্রি করার মাপকাঠি। এসব যান্ত্রিকতা থেকে একটু বিরতি নিয়ে
195 নম্বর বাস্ক বা রোদ পোহানো যাক, টিকটিকি আরামে রোদে শুয়ে থাকার ছবি। শীতের সকালে ছাদে বসে আরাম করে মিষ্টি রোদ পোহানো। তবে যুদ্ধের ময়দানে আরাম নেই, সেখানে থাকে 196 নম্বর ব্যাটারি বা গোলন্দাজ বাহিনী। একাধিক কামান একসাথে সাজানো, ছবি শত্রুর ঘাঁটিতে একসাথে গোলা বর্ষণ করা কামানের সারি। যুদ্ধের এই বিশাল আয়োজনের মতোই বড় কিছু বোঝাতে ব্যবহৃত হয় 197 নম্বর বেহেমত, বিশাল তিমি এবং অতিকায় ডাম্প ট্রাকের ছবি। এই শব্দটি দিয়ে আসলে যে কোনো অতিশয় বিশালাকার কিছু বোঝায়। আমাজন বা গুগলের মতো বিশাল টেক কোম্পানি যাদের প্রভাব পৃথিবীব্যাপী, তাদেরকেও আর্থিক খাতের বেহেমত বলা যায়। আর যাদের প্রভাব কম কিন্তু রাগ বেশি, তারা 198 নম্বর বেলিকোজ বা কলহপ্রিয়। দুজন মানুষ ঝগড়া করার জন্য তেড়ে আসছে, ওপরে বজ্রপাতের মেঘ। পাড়ার এমন ব্যক্তি যে বিনা কারণে অন্যের সাথে মারামারি করতে চায়। রাগের মাথায় এরা অনেক সময় 199 নম্বর ব্যালু বা গর্জন করে। ষাঁড়ের প্রচণ্ড জোরে চিৎকার করার ছবি, বসের সারা অফিস কাঁপিয়ে চিৎকার করা। তবে দুনিয়াতে শুধু রাগী মানুষ নেই, দয়ালু মানুষও আছে। আমাদের 200 নম্বর শব্দ বেনেফ্যাক্টর বা হিতৈষী। এক হাত অন্য হাতকে সাহায্য করছে, মাঝখানে ভালোবাসার চিহ্ন আর কয়েন। কোনো নাম না জানা দয়ালু ব্যক্তি যিনি গরিব ছাত্রদের পড়াশোনার সব খরচ বহন করেন। কি অসাধারণ একটা যাত্রা! অ্যানোরেক্সিয়া বা একজন মানুষের খাদ্যাভ্যাসের মনস্তাত্ত্বিক টানাপোড়েন থেকে শুরু করে আমরা দেখলাম কিভাবে সমাজ অ্যারিস্টোক্রেসি তৈরি করে, মানুষ অ্যাস্ট্রনমি দিয়ে অসীম মহাকাশে পৌঁছায়, আর শেষমেশ বেনিফ্যাক্টর হয়ে অন্য মানুষের পাশে দাঁড়ায়। 101 থেকে 200, 100টা শব্দের এই তালিকা শুধু মুখস্থ করার বিষয় নয়, এটা মানুষের পুরো সভ্যতার একটা টাইমলাইন। একদম তাই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেতে।